মিস্টার তাবিদাওয়াল, যত টাকা খরচ করে যত নামি দামি কোচই আনেন না কেন কোনো লাভ হবে না যদি আপনি আপনার ফেডারেশনের ভেতরের সিন্ডিকেট ভাঙতে না পারেন। কাবরেরার সময় যে সিন্ডিকেট তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট এখনো বহাল আছে, এখনো তারা কাজ করছে। কিভাবে কাজ করছে এবং কেন তাদের আসলে সরানো দরকার, এটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। মূল কথায় যাওয়ার আগে একটা উদাহরণ দেই, বুঝতে তাহলে আপনাদের সুবিধা হবে। ঢাকা স্টেডিয়ামে ঘাস পরিবর্তন করা হচ্ছে এবং এই পরিবর্তনের জন্য দেখেছেন কি করা হয়েছে, যে আগের ঘাস যেটা ছিল সেটাকে টোটালি তুলে ফেলা হয়েছে, ইভেন মাটিও পরিবর্তন করে ফেলা হয়েছে। কারণ যদি মাটি পরিবর্তন না করা হয়, পুরো ঘাসকে তুলে না ফেলা হয়, নতুন ঘাস লাগালেও আগের যে ঘাস থাকবে ওই ঘাসগুলো নতুন ঘাসকে নষ্ট করে দেবে। তার মানে পরিবর্তনের জন্য টোটালটাই পরিবর্তন দরকার, আংশিক পরিবর্তন করলে তার কোনো ফলাফল আসে না। এটা কিন্তু ঢাকা স্টেডিয়ামের উদাহরণটাই দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। এবার আসি মূল কথায়। এই যে আপনি কোচ নিয়ে আসছেন, নতুন কোচ আসবে, দায়িত্ব নেবে, তিনি কাজ করবেন। শুধুমাত্র একজন কোচ বা দুজন কোচকে নিয়ে এসে আপনি পরিবর্তনের আশা করবেন, এটা রীতিমতো বোকামি। কারণ ওই পরিবর্তন কিচ্ছু হবে না। উদাহরণস্বরূপ আমি যদি বলি, সান মারিনোর বিপক্ষে আগামী মাসে যে ম্যাচ খেলবে বাংলাদেশ দল, সেখানে দল নির্বাচনের জন্য যদি আমি এখন কথা বলি, এই মুহূর্তে যে কোচই আসুক না কেন, সেটা পেপ গার্দিওলাই বা কোলম্যান বলেন, তারা এসে তো নতুন কোনো ইনপুট দিতে পারবে না, তারা কিছুই জানে না। নির্ভর করতে হবে স্থানীয় কোচদের উপরে যারা সর্বশেষ কাজ করেছে, এবং সেই সর্বশেষ যিনি বা যারা কাজ করেছেন তারা যে ইনপুটটা দেবে সেখানে তো পক্ষপাতমূলক ইনপুট দিচ্ছেন, দিতে যাচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম উদাহরণটা দিই, একেবারে সর্বশেষ উদাহরণ দিয়ে শুরু করি। একটা সম্ভবত প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে সান মারিনোর বিপক্ষে কারা কারা জায়গা পেতে পারে, সেখানে আনিসুর রহমান জিকোকে ডাকা হয়। কি কারণে ডাকা হয়নি? আনিসুর রহমান জিকোর এখন ফর্ম নেই, তিনি ম্যাচ টাইম পাচ্ছেন না, নিয়মিত ম্যাচ খেলছেন না, এরকম কিছু একটুও না। তিনি বসুন্ধরা কিংসের এখন নিয়মিত একাদশের প্লেয়ার, ম্যাচ খেলছেন, ভালো করছেন, তাহলে তাকে নেওয়া হচ্ছে না কেন? এই যে কাবরেরার সাথে যে দ্বন্দ্ব ছিল, এটা জিকো তো একেবারে খোলামেলা ভাবেই বলেছেন, তারই বহিঃপ্রকাশ। এখনো সহকারী হিসেবে হাসান আল মামুন, যিনি আসলে এই প্রাথমিক তালিকাটা তৈরি করেছেন, দোষটা তো তার ঘাড়েই যায়। এবং তারা যে আসলে পক্ষপাতমূলক কাজ করেন শুরু থেকেই করছেন, মুখে তারা স্বীকার করেন না। তারা বলেন সিন্ডিকেট কি শব্দ, এই শব্দটার সঙ্গেই তারা পরিচিত নয়। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে আরো পেছনের দিকে। বাংলাদেশ গত বছর না আগের বছর যখন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করলো, ভারতের বিপক্ষে ম্যাচে যাওয়ার আগে ক্যাম্প শুরু হলো এবং কাবরেরা স্পেন থেকে দল দিলেন, 32 কি 40 জনের একটা দল দিয়েছিলেন, সেখানে 8 জনকে হঠাৎ করে না দেখেই ডেকে আবার বাদ দেওয়া হলো। তার মধ্যে ছিলেন ডিফেন্ডার ইয়াসিন খান। ওই সময় আমি জানতে চেয়েছিলাম হাসান আল মামুনের কাছে যে আসলে ইয়াসিনের মতো ডিফেন্ডারকে ফর্মে থাকার পরও বাদ দেওয়ার আসলে কারণ কি, এবং যেখানে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে তার আগে সর্বশেষ ম্যাচ ছিল ভারতের বিপক্ষে সল্টলেকে, মনে আছে নিশ্চয়ই যে ইয়াসিন খান মাথায় ব্যান্ডেজ করে ম্যাচটা খেলেছিলেন। তো সেই রকম একজন অভিজ্ঞ ভারতের বিপক্ষে যিনি ভালো খেলেন, তাকে আসলে বাদ দেওয়ার কারণ কি? তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কোনো ব্যাখ্যা দেওয়ার মতো সাহসও ছিল না। একইভাবে আনিসুর রহমান জিকোকে সর্বশেষ যখন ডাকা হয়েছিল, কোনো কারণ ছাড়াই তাকে আবার বাদ দেওয়া হয়েছিল। এই যে দ্বন্দ্বটা কাবরেরার সাথে, সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশটা হয়েছিল তখন, সেটা মানলাম যে কাবরেরা ছিল এই কারণে নেয়নি। এখন কাবরেরা নেই, তাহলে আনিসুর রহমান জিকোকে উপেক্ষা করার কারণটা কি? তার মানে সিন্ডিকেট আগের মতো যেটা ছিল সেটা কাজ করছে, এবং তারা যে ওই যে নিজেদের একটা সিন্ডিকেট বলি, নিজেদের একটা চক্রের মধ্যে কাজ করে, ওর বাইরে যায় না, যে যত ভালো পারফর্ম করুক না কেন তারা যাকে পছন্দ করবে, খেলুক না খেলুক, তাকে আসলে একাদশে রাখবে, দলের সাথে রাখবে, এটা হচ্ছে তাদের ওই মূল নীতি। এই কারণে যদি আপনি তাদেরকে আসলে না সরান, তাদের ওই পরিবর্তনটা না আনেন, আসলে কোনো লাভ হবে না। সর্বশেষ যখন মিডিয়ার সাথে কথা বলেছেন এবং সংবাদ কর্মীরা কিন্তু জানতে চেয়েছিলেন যে সহকারী কোচ কে হবে, আপনি খুব জোর গলায় একটা জিনিস বলেছেন, এখানে লাইসেন্স টাইসেন্স কোনো ব্যাপার না, আমাদের মিশন এবং ভিশনের সাথে যারা মিশে যাবে, যারা ওইভাবে কাজ করবে, তাদেরকেই রাখা হবে। এখন যদি আপনাদের মিশন এবং ভিশন ওই পক্ষপাতমূলক সিন্ডিকেটের অংশ হয়, তাহলে আসলে বলার কিছু নেই। কিন্তু সেটা যাতে না হয়, সেই ব্যবস্থা করার দায়িত্বটা আপনার। আপনার মধ্যে আগে পরিবর্তনটা আনতে হবে যে আপনি ওই সিন্ডিকেট ভাঙতে চান কিনা। শুধুমাত্র সিন্ডিকেটের হাসান আল মামুনকে কেন বলবো, আরো অনেকেই আছে, আপনার কমিটিতেই আছে। সাইদ হাসান কানুনের বিষয়ে অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে। শুধুমাত্র তাদেরকে দিয়ে আবার কোচ সিলেকশনের যে ব্যাপারটা কাজ চালিয়ে নিলেন, বা যেটা করা হচ্ছে সেখানেও যে পক্ষপাতমূলক কাজ হচ্ছে না, এটাও কিন্তু কান পাতলে অনেক কিছু শোনা যায়। কাকে নেওয়া হচ্ছে, কাকে নেওয়া হবে না, কি কারণে বাদ দেওয়া হচ্ছে, অনেক কিছুই বাতাসে যে কথাগুলো ভাসে সেগুলো কিন্তু এমনি এমনি ভাসে না, ভেতর থেকে আসে জন্যই সেটা বাতাসে ভাসে এবং
আমাদের কানে আসে, সাংবাদিকদের কানে আসে। এই কারণে পরিবর্তনগুলোতে যদি ওই খানটাতে হাত না দেন, ওই সিন্ডিকেট না ভাঙেন, যত বড়, যত ভালো মানের কোচই আনেন না কেন আসলে কোনো লাভ হবে না। পরিবর্তনটা আগে নিজের মধ্যে করুন, সঙ্গে এই সিন্ডিকেট ভাঙুন, তাহলেই হয়তো ফুটবলের একটা পরিবর্তন আসবে। তাছাড়া টাকার টাকা যাবে কোচের পেছনে, প্রতি মাসে যারা বেতন নিয়ে ঠিকই যাবে, কিন্তু বাংলাদেশের ফুটবলে আদতে কোনো পরিবর্তন হবে না। দিন শেষে ওই হতাশার, মাঝে মধ্যে একটা দুইটা ড্র, কখনো জেতা, আর বেশিরভাগ ম্যাচ হারা নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে হবে। ওই তৃপ্তির মধ্যে হামজা, সমিত সোমের মতো প্লেয়াররা খেলছে, কিছু বিজ্ঞাপন আসছে, আপনাদের পকেটে টাকা যাচ্ছে, কেউ ফাহাদ করিমের মতো মানুষরা কমিশন সমৃদ্ধ হচ্ছে, এটাই হবে, এর বাইরে তেমন কিছু হবে না। এই কারণে পরিবর্তনটা করতে হলে আগে নিজের মধ্যে পরিবর্তন করুন, সিন্ডিকেট ভাঙুন, তাহলে অবশ্যই ফুটবলে পরিবর্তন আসবে, তাছাড়া কিছুই হবে না।